পেশাটা অর্থাৎ ব্যবসাটা বৈধ হতে হবে এবং সেই ব্যবসার উপর যে আয় হবে তা করযোগ্য সীমা অতিক্রম করলে অবশ্যই আমাকে কর দিতে হবে। বৈধতা নিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে এটা আপনি যতই কর দেন সেই বিষয়টা নিয়ে আপনি স্বস্তিতে থাকবেন বলে আমি মনে করি না। তারা যে ব্যবসা আয় করবেন সেই ব্যবসায়ের 3 ভাগের 1 ভাগ ওনারা অনুমোদনযোগ্য খরচ হিসাবে বাদ দিয়ে বাকি টাকাটাকে করযোগ্য হিসাবে বিবেচনা করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুনাগরিক করদাতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা জীবনে চলার পথে আয় করে থাকি, সেটা নিজের প্রয়োজনেই করে থাকি এবং নিজেই ভোগ করে থাকি। তারপরে সারা পৃথিবীতেই একটি প্রচলিত রীতি আছে, সেটা আপনি যত ছোট দেশ, গরিব দেশ, ধনী দেশ, যেখানেই যান না কেন প্রত্যেক দেশেই অলমোস্ট একটি কমন ইস্যু আছে, সেটা হলো ট্যাক্স অর্থাৎ কর। এবং এটা ভিন্ন ভিন্ন নাম থাকতে পারে, ভিন্ন ভিন্ন নিয়ম পদ্ধতি আইন কানুন থাকতে পারে, কিন্তু মূল বিষয় একই, সেটা হলো আয় করো, কর দাও। এবং এই আপনার করের টাকা কি হয়, একটি রাষ্ট্র কাঠামো তার সকল ব্যবস্থাপনায় যে অর্থের প্রয়োজন হয় সেই অর্থ আপনার আমার যে করের টাকা অর্থাৎ রাজস্ব যে আদায় হয় তা থেকে ব্যয় করা হয়। সেটা সরকারি কর্মচারীদের বেতন হতে পারে, মানুষের জন্য কল্যাণমূলক হসপিটাল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সব কিছুই আমাদের এই আয়ের টাকায় হয়। আজকে আমাদের আলোচনার বিষয় ব্যবসা আয়, যে কিভাবে কর নির্ধারণ করা হয় এবং আমরা যারা ব্যবসায়ী আছি আমরা আমাদের করকে কিভাবে আয়, করযোগ্য আয় হিসেবে মূল্যায়ন করা হয় এবং আমাদের কি করণীয় থাকতে পারে, এই বিষয়ে অল্প কিছু কথা বলবো। প্রথমত আমরা জানি যে আপনার আয়ের উৎস অবশ্যই বাংলাদেশে যে প্রচলিত আইন আছে সেই আইন অনুযায়ী বৈধ আয়ের উৎস হতে হবে এবং আপনাকে অবশ্যই যে ব্যবসা করেন সেই ব্যবসাটিও বৈধ হতে হবে। আপনি যদি কোনো একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত কিন্তু আপনার ব্যবসার বৈধতা নিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে এটা আপনি যতই কর দেন সেই বিষয়টা নিয়ে আপনি স্বস্তিতে থাকবেন বলে আমি মনে করি না। তাই আমরা যারা ব্যবসায়ী আছি, আমরা যারা করদাতা আছি বা কর উপদেষ্টা আছি, আমাদের প্রত্যেকের এই যে জায়গাটায় মানে ফোকাস, সেটা হলো প্রথম হলো আমার পেশাটা অর্থাৎ ব্যবসাটা বৈধ হতে হবে এবং সেই ব্যবসার উপর যে আয় হবে তা করযোগ্য সীমা অতিক্রম করলে অবশ্যই আমাকে কর দিতে হবে। আমরা বর্তমান যে বিশ্ব, বিশেষ করে বাংলাদেশের কথাও যদি আমরা বিবেচনা করি, নানান রকমের বৈধ ব্যবসা আছে। ব্যবসায়ীদের এই আয়টাকে সরকার আয়কর আইন 2023-এর 45 ধারায় স্পষ্টত উল্লেখ করে দিয়েছেন এবং ওখানে বলে দিয়েছেন ব্যবসায়ীরা যে আয় করে সেই আয়টাকে কিভাবে করের বিবেচনা করা হবে। অর্থাৎ আপনি উদাহরণস্বরূপ একজন এক্সপোর্টার, আপনি একজন ইম্পোর্টার, আপনি নিশ্চয়ই অভিজ্ঞ, দেখে থাকবেন ইতিমধ্যে আপনার এক্সপোর্ট ইম্পোর্টের এগেনস্টে সরকার উৎসে কর কেটে রাখে। এটা কিন্তু আপনারই ট্যাক্সের টাকা, এটাকে কিভাবে করে বিবেচনা করা হবে এবং আপনার মোট কর দায় থেকে বিয়োজন করা হবে, এই বিষয়েও আপনার স্পষ্ট নির্দেশনা আয়কর আইনে আছে। আমরা এ বিষয়ে ভবিষ্যতে অবশ্যই বিশদ আলোচনা করব। আজকে শুধু দু একটি কথা বলি যে আপনি যে ব্যবসা আয় করেন সেই ব্যবসায়, বিশেষ করে আমি ছোট ক্ষুদ্র ব্যবসায়ী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা তাদের আয়কর নথি তৈরি করেন বা জমা করেন, তাদের ক্ষেত্রে খুব সুন্দর একটি হিসাব আছে। সেটা হলো যে তারা যে ব্যবসা আয় করবেন সেই ব্যবসায়ের 3 ভাগের 1 ভাগ ওনারা অনুমোদনযোগ্য খরচ হিসাবে বাদ দিয়ে বাকি টাকাটাকে করযোগ্য হিসাবে বিবেচনা করা হয়। ওই টাকাটা যদি আপনার কর সীমা অতিক্রম করে তবে ওনার জন্য কর প্রযোজ্য। আমরা প্রায়শই শুনে থাকি, আমাদের যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন এই ভাইরা অনেক সময় উদ্বিগ্ন থাকেন, অস্থির থাকেন যে ভাই আমার ব্যবসা খুবই ছোট,
আমি কি কর দিতে হবে, অর্থাৎ ওনার কাছে ইনফরমেশন থাকে যে উনি 3.5 লক্ষ টাকার উপরে প্রতি বছর আয় করেন, ওনার কি কর দিতে হবে কিনা। ভাই, আপনার কর তখনই আসবে যখন আপনি কর সীমা অতিক্রম করার পাশাপাশি আপনার হিসাবটা এরকম হয় যে সারা বছরের যা আয় করেছেন, আপনি হতে পারেন একটা ডিপার্টমেন্টাল স্টোরের মালিক অথবা অন্য কোনো ছোট ক্ষুদ্র ব্যবসায়ী, সেই আয়টাকে যদি আপনি রেকর্ডেড থাকে, আপনার কাছে হিসাব থাকে, অর্থাৎ সরকার যদি আপনার কাছে হিসাব চায়, সেই হিসাবটা যদি আপনি দেওয়ার মতো সুযোগ থাকে, বাস্তব ভিত্তি থাকে, তাহলে আপনার টোটাল আয়টাকে 3 ভাগ করে 1 ভাগ অনুমোদনযোগ্য খরচ হিসেবে যাবে, আর বাকি 2 ভাগ করযোগ্য আয় আসবে। সেটা যদি কর সীমার ভিতর থাকে তাহলে আপনাকে কর দিতে হবে না, কর সীমা অতিক্রম করলে কর দিতে হবে। আর আজকের এই পর্বে আমি আরেকটু বলে নেই যে ক্ষুদ্র ব্যবসায়ীর বাইরে যারা আমরা বড় ব্যবসায়ীরা আছি, হতে পারে লিমিটেড কোম্পানি, হতে পারে যৌথ ফার্ম, তাদের জন্য আয়কর আইনের কিছু ধারা অনুযায়ী আপনার তাদের সুযোগ আছে। বলা যায় ধারা 49, এখানে আপনার যে আয় করেন ব্যবসা থেকে সেখানে অনুমোদনযোগ্য কিছু খরচ আছে। আপনার বিশেষ কিছু সুবিধা ধারা 50-এ বিয়োজন করা যায়। আপনার যারা ঋণগ্রস্ত থাকেন, কুঋণ হিসাবে যেগুলা নির্ণীত হয় 51 ধারা অনুযায়ী, এগুলো বাদ দেওয়া যায়। এরকম ব্যবসায়ী যারা আমরা আছি, যারা একটু মাঝারি এবং বড় পর্যায়ের, তাদের করযোগ্য আয়টাকে ভিন্ন উপায়ে নির্ধারণ করা যায়। এই বিষয়ে আমরা আগামীতে একটি পর্ব করব। আজকে আমার কাছে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী ভাইরা প্রশ্ন রেখেছেন যে আমাদের জন্য আপনি কিছু বলুন। আমি মূলত আজকের পর্বটা তাদের জন্যই সাজিয়েছি, যে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তাদের হিসেব খুব সিম্পল ওয়েতে আপনারা করতে পারবেন। আর যারা বেশি আয় করেন, অধিকতর আয় করেন, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, কোম্পানির মালিক আছেন, তাদের আয় এবং ব্যয়ের হিসাবটা সম্পূর্ণ ভিন্ন এবং আয়কর আইনে বিভিন্ন ধারায় তার সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। এই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিশদ আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আমার কথা দ্বারা যদি আমার ক্ষুদ্র ব্যবসায়ী ভাইয়েরা যারা ইতিমধ্যে কর দিয়ে থাকেন এবং কিছু সম্পদ উপার্জন করেছেন এবং সম্পদের নিরাপত্তা আয়কর আইন অনুযায়ী চান, আশা করি তাদের উপকার হবে। ধন্যবাদ সবাই। জীবনে চলার পথে আইন খুব প্রাসঙ্গিক। যে কোনো আইনি বিষয় জানতে চাইলে আমাদের চ্যানেলকে অনুসরণ করুন।